আমাদের কতটা হয়েছিল আগের দিন? পঞ্চমী তৎপুরুষ না ষষ্ঠী? ষষ্ঠী। ষষ্ঠী তৎপুরুষ পর্যন্ত হয়েছিল, তাই তো? ষষ্ঠী তৎপুরুষ। হ্যাঁ, হ্যাঁ। হুম। সপ্তমী তৎপুরুষ পরবর্তী সমাস। সপ্তমী সৌন্দৈঃ। সপ্তমী সৌন্দৈঃ। এর অর্থ হচ্ছে সপ্তম্যন্ত পদ যদি সপ্তম্যন্ত পদ যদি সৌন্দাদিগণে পঠিত শব্দের সঙ্গে, ঠিক আছে কি বললাম, যে সপ্তম্যন্ত পদ যদি সপ্তম্যন্ত পদ যদি সৌন্দাদিগণে পঠিত শব্দের সঙ্গে সমাসবদ্ধ হয়, তাকে বলে সপ্তমী তৎপুরুষ সমাস। সপ্তম্যন্ত পদ যদি সৌন্দাদিগণে পঠিত শব্দের সঙ্গে সমাসবদ্ধ হয়, তাকে বলে সপ্তমী তৎপুরুষ সমাস। তাহলে এখন সৌন্দাদিগণের কি কি শব্দ পাঠ আছে দেখতে হবে। সৌন্ড, ঠিক আছে, ধূর্ত, কিতব, বিয়াড, প্রবীণ, সম্বিত, অন্তর, এই শব্দগুলি সৌন্দাদিগণে পঠিত হয়েছে। এই শব্দগুলি সৌন্দাদিগণে পঠিত হয়েছে, তার মানে কি হলো, যে সপ্তম্যন্ত পদের সঙ্গে যদি এই পদগুলির সমাস হয়, তার মানে সৌন্দাদিগণে পঠিত শব্দগুলি যদি সপ্তম্যন্ত পদের সঙ্গে সমাসবদ্ধ হয়। ভালো করে ভাবো, কি বললাম, সৌন্দাদিগণে পঠিত শব্দগুলি, হুম, সৌন্দাদিগণে পঠিত শব্দগুলি যদি কি হয় না, সপ্তম্যন্ত পদের সঙ্গে সমাসবদ্ধ হয়। সপ্তম্যন্ত পদের সঙ্গে সমাসবদ্ধ হয়, তখন কি হবে, তখন তাকে কি সমাস বলা হবে, সপ্তমী তৎপুরুষ সমাস বলা হবে। কি বললাম বোঝা গেল? হ্যাঁ। তখন তাকে সপ্তমী হ্যাঁ। তৎপুরুষ সমাস বলা হবে। না, উদাহরণ কি দেখো, অক্ষেষু
সৌণ্ডঃ, অক্ষেষু সৌণ্ডঃ, ঠিক আছে। অক্ষেষু সৌণ্ডঃ এটা সপ্তম্যন্ত পদ, আর সৌণ্ড এটা হচ্ছে সৌণ্ডাদিগণে পঠিত শব্দ। অক্ষেষু এটা সপ্তম্যন্ত পদ এবং সৌণ্ড এটা হচ্ছে সৌণ্ডাদিগণে পঠিত শব্দ। তাই সপ্তম্যন্ত পদ যদি সৌণ্ডাদিগণে পঠিত হয় তাহলে সেখানে কি সমাস হবে না সপ্তমী তৎপুরুষ সমাস হবে। কি সমাসবদ্ধ পদটা কি হবে? অক্ষ সৌণ্ড। অক্ষ সৌণ্ড। দুই হচ্ছে ধরো বলা হলো অক্ষেষু ধূর্তঃ, কি হবে? অক্ষ ধূর্তঃ। তথ্যযুক্ত। তিন হচ্ছে অক্ষেষু কিতবঃ, অক্ষ কিতবঃ। চার হচ্ছে অক্ষেষু ব্যাডঃ, ব্যাডঃ, অক্ষ ব্যাডঃ। এটা হচ্ছে অক্ষেষু প্রবীণঃ, অক্ষ প্রবীণঃ। অক্ষেষু সম্বিতঃ, অক্ষ সম্বিতঃ। এই হচ্ছে উদাহরণ এটা, ঠিক আছে। হুম। একটা সূত্র দেখো এখানে যে সিদ্ধ শুষ্ক পক্ক বন্ধৈশ্চ, সিদ্ধ শুষ্ক পক্ক বন্ধৈশ্চ। এই সূত্রে উল্লিখিত পদগুলি যদি সপ্তম্যন্ত পদের সঙ্গে সমাসবদ্ধ হয় তাকে বলে সপ্তমী তৎপুরুষ সমাস। উদাহরণ কি হবে? সূত্রে উল্লিখিত শব্দ কি কি? সূত্রে উল্লিখিত শব্দগুলি হলো সিদ্ধ, শুষ্ক, পক্ক এবং বন্ধ, চারটে। সিদ্ধ, শুষ্ক, পক্ক, বন্ধ, চারটে। এখন দেখো যে ধরো এরকম বলা হলো যে সাংকাস্যেষু সিদ্ধঃ, সাংকাস্য সিদ্ধঃ। তারপরে আতপে শুষ্কঃ, আতপ শুষ্কঃ।
যদি বলা হয় যে স্থল্যাম পক্কঃ, স্থলী পক্কঃ, এবং চক্রে বন্ধঃ, চক্রবন্ধঃ, চক্রে বন্ধঃ, চক্রবন্ধঃ। দেখো সবগুলোই দেখো সপ্তম্যন্ত পদ। সাংকাস্য, সাংকাস্যেষু একটা দেশের নাম, সাংকাস্যেষু দেশের নাম। আতপ, আতপ মানে কি? আতপ পদের কি অর্থ জানা আছে? আতপ পদের কি অর্থ জানা আছে? রৌদ্র। হ্যাঁ, রৌদ্র। আতপ মানে রৌদ্র, রোদ, ঠিক আছে, আতপ। তাহলে আতপে শুষ্ক, আতপে শুষ্ক অর্থাৎ রোদে শুকিয়েছে, আতপে শুষ্ক, তাই আতপ শুষ্ক। স্থল্যাম পক্কঃ মানে স্থালিতে রান্না হয়েছে। স্থালি মানে কি? স্থালি মানে এক প্রকার পাত্র, স্থালি এক প্রকার পাত্র, তাই স্থল্যাম পক্কঃ। চক্রে বন্ধ, চাকাতে বাঁধা হয়েছে, চাকাতে বাঁধা হয়েছে, তাই চক্রে বন্ধ। হুম, পরবর্তী হচ্ছে সংখ্যাপূর্ব দিগুহ, মানে সপ্তমী তৎপুরুষ ওখানে শেষ হলো, ঠিক আছে। এরপরে দিগু, এরপরে দিগু সমাস নিয়ে আলোচনা হবে। দিগু সমাস, যে সমাসে সমসমান পদগুলির মধ্যে প্রথম পদটি সংখ্যাবাচক হয় তাকে বলে দ্বিগু সমাস। যে সমাসে সমসমান পদগুলির মধ্যে প্রথম পদটি সংখ্যাবাচক হয় তাকে বলে দ্বিগু সমাস। সংখ্যা পূর্ব দিগুহ মানে পূর্বে যদি সংখ্যাবাচক পদ থাকে তাকে দ্বিগু সমাস বলে। পরবর্তী সূত্র দেখো, মানে এর উদাহরণটা পরে গিয়ে এটা মানে হবে। দ্বিগুরেক বচনম, সূত্রার্থ। দ্বিগু সমাস সমা সমা ব্যবহার হয়। মানে দ্বিগু সমাসের যে এটা হয়, দ্বিগু সমাস মানে সমাহার অর্থে হয়। দ্বিগু সমাস সমাহার অর্থে হয়, ঠিক আছে। এখন সমাহার অর্থে হয়
স্যার দ্বিগু সমাসের 3টে ভাগ না? এবং একবচনে হয়। বলছি দাঁড়াও। দ্বিগু সমাস সমাহার অর্থে হয়, ব্যবহার হয়, একবচনে হয়, এবং স নপুংসকম এই এই সূত্রানুসারে নপুংসক লিঙ্গে হয়। দেখে তাহলে কি হলো যে দ্বিগু সমাস সমাহার অর্থে হয়, এবং এক বচনে হয়, এবং সনপুংসকম সনপুংসকম এই সূত্রানুসারে ওটা নপুংসকলিঙ্গে হয়। মাথায় মাথায় রাখবে, ঠিক আছে? এক বচনে হবে, সমাহার অর্থে হবে, এবং নপুংসকলিঙ্গে হবে। ঠিক আছে? হুম, চলো উদাহরণ দেখি। পঞ্চানাম গবাম সমাহারः। পঞ্চানাম গবাম সমাহারः। দেখো, এটা সংখ্যাবাচক পদ পূর্বে আছে, সংখ্যাবাচক পদ পূর্বে আছে, তাই এটা হয়ে গেল দ্বিগুর মধ্যে যাচ্ছে, দ্বিগু সমাস। সংখ্যা পূর্ব দ্বিগুহ, এই নিয়ম অনুসারে এটা দ্বিগু সমাসের অন্তর্ভাব হচ্ছে, দ্বিগু সমাসের মধ্যে যাচ্ছে। এবং যখনই দ্বিগু সমাস হয়ে গেল, তখনই দ্বিগুর একবচনম সূত্র চলে আসবে। দ্বিগু সমাস এক বচন হবে এবং তার সঙ্গে এক বচন হবে, মানে সমাহার সমাহার অর্থে ব্যবহার হবে এবং এক বচন হবে। তাহলে পঞ্চ গব আর এদিকে সনপুংসকম, এই নিয়ম অনুসারে আবার এই সূত্র অনুসারে ওটা নপুংসক লিঙ্গে হবে। রূপটা হবে পঞ্চ গবম। হুম, ধরো বলা হলো বলো তো এটা কি হবে? পঞ্চানাম নদীনাম সমাহারः। এটা উপনদী হবে না, এরকম টাইপের হ্যাঁ, মানে এটা নদী বিশ্ব এই সূত্র দিয়ে যাবে তো, অব্যয় সমাস হবে এটা। অব্যয়ী সমাস। অব্যয়ী সমাস বলে কি সমাস আছে নাকি আবার? অব্যয় ভাব, অব্যয় ভাব সমাস। অব্যয়ী ভাব সমাস। আহ দিয়ে রূপটা কি হবে? পঞ্চনদীন। বাহ, মনে আছে তাহলে। এটা হচ্ছে আহ, এটা অব্যয়ী ভাব। যাকে একটু মাথায় ঢুকেছে। তোমরা পড়াশোনা করছো অনেক, বুঝতে পারছি। কিন্তু এইরকম স্যার মানে, হুম, দ্বিগু হ্যাঁ, সমাসও তুমি তো কিন্তু হতে এটা পারে। বলছিলে। বলো। স্যার এটা তো দ্বিগু সমাসও হতে পারে। দ্বিগু সমাস হতে পারে, কিন্তু দেখো, এখানেই হচ্ছে সামান্য আর বিশেষের পার্থক্য, সামান্য আর বিশেষ। ধরো তুমি আর তোমার বোন, ঠিক আছে, গ্রামে দুটো বিয়ে বাড়ি লেগেছে একসঙ্গে। একটাতে তোমার
দুই জায়গাতেই নেমন্তন্ন আছে, কারণ তুমি কারোর সঙ্গে ঝামেলা ঝগড়া কিছু করো না। আর একটাতে তোমার বোনের সঙ্গে ঝামেলা আছে, মানে দুটো বাড়ি থেকেই সকলকে নিমন্ত্রণ করেছে, ঠিক আছে? দুটো বাড়ি থেকেই সকলকে নিমন্ত্রণ করেছে, তোমার দুটোতেই প্রাপ্তি আছে, মানে তুমি চাইলে দুটোতেই যেতে পারবে। তোমার বোন একটাতে ঝামেলা আছে, সেই জন্য একটাতেই যেতে পারবে, দুটোই যেতে পারবে না। তাহলে তোমার বোন যেটাতে যেতে পারবে, তুমি বললে যে আমি ওটাতে যাব, মানে তোমার বোন যেখানে যেতে পারবে, মানে যে বাড়ির সঙ্গে ঝামেলা নেই, তুমি বললে যে আমি ওটাতে যাব, আর তুই যা তোর যেখানে ঝামেলা আছে। তাহলে তোমার বোনের কি বিয়ে বাড়ি খাওয়া হবে? কি বললাম বোঝা গেল? বিয়ে বাড়ি খাওয়া কি হবে, হ্যাঁ কি না? বোঝা গেল না বোঝা গেল না পুরো বিষয়টা যেটা বললাম, সুজাতা? স্যার লাস্টের দিকটা না আমি বুঝতে পারলাম না। আমি বললাম ধরো তোমার দুটো বিয়ে বাড়িতেই, তুমি দুটো জায়গাতেই যেতে পারবে, ঠিক আছে? আর তোমার বোনের ধরো যে কোনো এক জায়গা থেকে নিমন্ত্রণ আছে, আর দুটোতে নিমন্ত্রণ নেই, কিন্তু তোমরা দুজনেই বিয়ে বাড়ি যাবে। কি বললাম বোঝা গেল? তোমরা দুজনেই বিয়ে বাড়ি যাবে, কিন্তু দুজনে আলাদা আলাদা বিয়ে বাড়ি যাবে, মানে দুজনে একসঙ্গে একটা বিয়ে বাড়িতেই যাবে না। আবারও বলছি, দুটো বিয়ে বাড়িতে তোমাদের নিমন্ত্রণ আছে, তুমি তোমার দু জায়গাতেই নিমন্ত্রণ আছে, বোনের আছে এক জায়গাতে, কিন্তু তোমরা দুজন ভিন্ন ভিন্ন মানে ঘরে তোমরা যাবে, একই ঘরে তোমরা যাবে না। তাহলে তোমার বোনের যেখানে নিমন্ত্রণ আছে, তুমি বলছো সেখানে তুমি যাবে। তোমার বোনের যেখানে নিমন্ত্রণ আছে, তুমি বলছো সেখানে তুমি যাবে। তাহলে আর একটা বিয়ে বাড়িতে তোমার বোনের নিমন্ত্রণ নেই, তাহলে ও তো সেখানে যেতে পারবে না। কি বললাম না। বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে তোমার বোনের যেটা প্রাপ্তি, তাকে প্রাধান্য দিতে হবে এখানে। তুমি তো যে কোনো জায়গাতে যেতেই পারবে। কি বললাম বোঝা গেল? তুমি তো যে কোনো জায়গাতে যেতেই পারবে, কিন্তু তোমার বোন কিন্তু যে কোনো জায়গায় যেতে পারবে না, ওর কিন্তু একটা জায়গাতেই প্রাপ্তি আছে। তাই ওই জায়গাটা ওকে ছেড়ে দিতে হবে, বাকিটা তোমাকে যেতে হবে। এবার বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ স্যার, কিন্তু একটা বার্তিক আছে, সেখানে বলছে যে মানে বার্তিকটা হচ্ছে সংখ্যায়া নদী গোদাবরী ভ্যাং চ, মানে সংখ্যাবাচক শব্দের পরবর্তী নদী এবং গোদাবরী শব্দের উত্তর মানে সমাসান্তর টচ হয়। সেখানেও এই পঞ্চনদম দেওয়া আছে, পঞ্চানাং নদীনাং সমাহারও দিয়ে পঞ্চনদম আছে, তাহলে কি হবে? তার সঙ্গে, হ্যাঁ তার সঙ্গে শোন কি, ওটা টচ প্রত্যয়ের বিধান আছে, ওটা দ্বিগুর বিধান নেই। দেখো যেখানে, ভেবে দেখো, যেখানে যেখানে সংখ্যাবাচক শব্দ পূর্বে থাকবে, সেখানে সেখানেই দ্বিগু সমাস। মানে দুটো বিয়ে বাড়ি আছে, তোমার দুটোতেই প্রাপ্তি আছে, যেখানে যেখানে সংখ্যাবাচক শব্দ পূর্বে থাকবে সেখানেই দ্বিগু সমাস। কিন্তু কিন্তু যেখানে সংখ্যাবাচক শব্দের সঙ্গে নদী বা যেখানে সংখ্যাবাচক শব্দের সঙ্গে নদীবাচক শব্দের উপস্থিতি আছে, নদীবাচক শব্দ আসবে আর একটা শব্দ, সেখানে কিন্তু আর দ্বিগু সমাস হবে না, সেখানে অব্যয়ীভাব সমাস হয়ে যাবে। মানে এই অব্যয়ীভাব সমাস সব জায়গায় আসবে না, মানে সংখ্যাবাচক শব্দ পূর্বে থাকলে অব্যয়ীভাব সমাসটা সব জায়গায় আসবে না, ঠিক আছে? তখন কিছু কিছু জায়গায় আসবে। যেমন বিয়ে বাড়ি লেগেছে, তোমার বোনের কিন্তু সব বিয়ে বাড়িতে প্রাপ্তি নেই, ওর একটা জায়গায় প্রাপ্তি আছে, তোমার কিন্তু সব জায়গায় প্রাপ্তি আছে। সংখ্যাবাচক পদ পূর্বে থাকলে দ্বিগু সমাস হবে, এইরকম তুমি স্থল 100টা পেয়ে যাবে। কিন্তু সংখ্যাবাচক পদ পূর্বে আছে এবং নদীবাচক পদ পরে আছে, এমন সংখ্যা কিন্তু কম হয়ে যাবে।
তাই এদের প্রাধান্য বেশি। এটা হচ্ছে বিশেষ সূত্র, আর এই সংখ্যাপূর্ব দিগু এটা সামান্য সূত্র। তাই সামান্য সূত্রকে বাধা দিয়ে বিশেষ সূত্র প্রবৃত্ত হলে সংখ্যাবাচক পদ পূর্বে থাকলে এবং নদীবাচক পদ পরে থাকলে ওখানে অব্যয়ভাব সমাসই হবে। বুঝা গেল কি বললাম? কি বললাম বুঝা গেল নাকি না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আর তুমি যেটা বললে যে সংখ্যা পূর্ব নাকি বলে সংখ্যা পূর্ব নদী গোদাবরীয়াশ্চকের বললে সংখ্যায়া নদী গোদাবরীভ্যাং চ, এটা একটা বাড়তি। সংখ্যায়া নদী গোদাবরীভ্যাম চ, এর মানে হচ্ছে টচ প্রত্যয় হলো। ধরে বললাম যে পঞ্চানাম নদীনাম সমাহারঃ, ওখানে ওই অলৌকিক বিগ্রহ বাক্যে সুপের লোপ করলে কি দাঁড়াবে? অলৌকিক বিগ্রহ বাক্যে সুপের লোপ করলে কি দাঁড়াবে? পঞ্চনদী হবে। হুম। পঞ্চনদী হলো। তারপরে তুমি টচ করলে এই বার্তিক দিয়ে টচ করলে, তাহলে টচের থাকলো, পরে থাকলে এখানে যশিভম দিয়ে ভ সংজ্ঞা হবে। ভ সংজ্ঞা হলে যস্যেতে যদি লোপ হয়ে যাবে, দিয়ে পঞ্চনদ যুক্ত এটা যেহেতু আবার অব্যয়ভাব সমাজটা ক্রিয়লিঙ্গে হয়, তাহলে সু আসবে। সুয়ের স্থানে ওই নাব্যই ভাবাত অতন্ত পঞ্চম্যাহা সূত্র দিয়ে এসে পঞ্চনদম হবে। দেখো প্রক্রিয়ার মাথায় ঢুকলো? হ্যাঁ স্যার। এগুলো এগুলো বারবার হুম। করেছে না, করার কিছু নেই। হুম। এটা সূত্র আছে পরবর্তী। উপমানানি সামান্যবচনৈঃ। উপমানানি সামান্যবচনৈঃ। হুম। উপমানানি সামান্যবচনৈঃ এর অর্থ কি? না, সামান্য ধর্ম উপমানানি মানে উপমানবাচক পদগুলি যদি, ঠিক আছে, উপমানবাচক পদগুলি যদি সাধারণ ধর্মবাচক সামান্যবচনৈঃ, সামান্য ধর্মবাচক পদগুলির সঙ্গে যদি উপমানবাচক পদের সমাস হয় তাকে বলে উপমান কর্মধারায় সমাস। সাধারণ ধর্মবাচক পদগুলির সঙ্গে যদি উপমানবাচক পদের সমাস হয় তাকে বলে উপমান কর্মধারায় সমাস। হুম। এখন সাধারণ ধর্ম কি এগুলো দেখতে হবে, ঠিক আছে। ধরো বলা হলো
চন্দ্র ইব সুন্দরম মুখম। চন্দ্র ইব সুন্দরম মুখম। এ চন্দ্র ইব সুন্দরম মুখম, এখানে যে বলা হলো চন্দ্র ইব সুন্দরম মুখম, এখানে উপমান কোনটা? চন্দ্র। উপমেয় মুখম। মুখ। আর সুন্দরটা হচ্ছে সাধারণ ধর্ম। সাদৃশ্যবাচক শব্দ কোনটা? ইবো। ইব। আর সাধারণ ধর্ম? সুন্দর। সুন্দর। কি বলা হয়েছে? সাধারণ ধর্মবাচক পদগুলির সঙ্গে যদি উপমানবাচক পদের সমাস হয়, সাধারণ ধর্মবাচক পদগুলির সঙ্গে যদি উপমানবাচক পদের সমাস হয় তাকে বলে উপমান কর্মধারায় সমাস। তাকে বলে উপমান কর্মধারায় সমাস। ঠিক আছে? তা সাধারণ ধর্মবাচক পদ, সাধারণ বাচক পদ, ঠিক আছে? ধরো বলা হলো চন্দ্রঃ ইব সুন্দরম। চন্দ্র ইব সুন্দরম, এরপরে বললে এখানে কোনটা উপমান আর কোনটা সাধারণ ধর্মবাচক পদ? উপমান কোনটা এবং কোনটা সাধারণ ধর্মবাচক পদ কোনটা? চন্দ্র উপমান আর সুন্দরম সাধারণ ধর্ম। তাহলে এই দুটোর মধ্যে যদি সমাস হয় তাহলে কি হবে? চন্দ্র সুন্দরম, এরকম। মানে চন্দ্র ইব সুন্দরম মুখম এর পরিবর্তে বলতে পারো চন্দ্র সুন্দরম মুখম। চন্দ্র ইব সুন্দরম মুখম এর পরিবর্তে বলতে পারো চন্দ্র সুন্দরম মুখম। তার মানে কিন্তু একই হলো। মানে চন্দ্র সুন্দরম মুখম, চাঁদের মতো সুন্দর মুখ। চন্দ্র ইব সুন্দরম মুখম, চন্দ্র সুন্দরম মুখম, একই অর্থ। ঠিক আছে? ধরো বলা হলো ঘন ইব শ্যামহ। মানে কেউ একজন, একটা হাতি কালো হয় তো, কালো হয় না? হাতির রংটা কিরকম? হাতির রংটা কিরকম? বলছে ঘন ইব শ্যামহ। ঘন ইব, ঘন মানে কি? ঘন মানে কি? ঘন মানে কি জানা আছে? ঘন মানে মেঘ। ঘন মানে পাতলা নয়, ঘন মানে মেঘ। তাহলে ঘন মানে মেঘ, তাহলে মেঘের মতো কালো। এখানে সাধারণ ধর্ম কোনটা? শ্যাম। শ্যামহ। দেখো সাধারণ ধর্ম কেন বলা হচ্ছে? ধর্ম, ধর্ম মানে কি কে বলতে পারে? অন্তরা, ধর্ম কহ। কে আছে ধর্ম কাকে বলে? অয়ন্তিকা আছে, অয়ন্তিকা। ধর্ম কাকে বলে? যেটা ধারণ করে থাকে। যা ধারণ করে থাকে তাই ধর্ম।
আর কে কিছু বলবে, ধর্ম কাকে বলে? স্মৃতি, ধর্ম কি? বৈশিষ্ট্য। কিছুটা গেছে। হ্যাঁ, শোনা সুকন্যা, যাচ্ছে না স্যার। বলুন কিছুটা গেছে। সুকন্যা, ধর্ম কি? ধর্ম কি সুজাতা? ধর্ম কি? এটা কিন্তু অনেকবার বলা হয়েছে কিন্তু। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? স্যার গুণ হ্যাঁ বা স্যার। বৈশিষ্ট্য হবে না? ধর্ম হচ্ছে এরকম, ইহ তিষ্ঠতি স ধর্মঃ, ইহ তিষ্ঠতি স ধর্মঃ। মানে ইহ তিষ্ঠতি মানে কি, মানে যেটা থাকে সেটা ধর্ম, যেটা থাকে সেটা ধর্ম। যেটা থাকে সেটা ধর্ম বলতে, ধরো গ্লাসে জল আছে, গ্লাসে জল আছে, তাহলে কোনটা আছে? জল। তাহলে গ্লাসের ধর্ম কি? তাহলে গ্লাসের ধর্ম কি? ধারণ করা, জলটাকে ধরে রাখা। যে ইহ তিষ্ঠতি স ধর্ম, যেটা থাকে সেটা ধর্ম, যেটা থাকে জল, সেটা ধর্ম। জল ধর্ম নাকি? তাহলে জলটা হচ্ছে ধর্ম, গ্লাসের ধর্ম কি? গ্লাসের ধর্ম হচ্ছে জল। ঠিক আছে। মেঘের মধ্যে শ্যামত্ব আছে, শ্যামত্ব কোথায় আছে? মেঘের মধ্যে। তাহলে শ্যামত্ব কার ধর্ম? মেঘের। মেঘের। মেঘের ধর্ম। আর ওই শ্যামত্ব আবার হাতির মধ্যেও আছে, তাহলে হাতির ধর্ম কি? শ্যামত্ব। হাতির শ্যামা। ধর্মও শ্যামত্ব। তাহলে একই ধর্ম হাতির মধ্যেও আছে, আবার ওই একই ধর্ম মেঘের মধ্যেও আছে। যে ধর্মটা অনেকের মধ্যে থাকে তাকে বলা হয় সাধারণ ধর্ম, যে ধর্মটা অনেকের মধ্যে থাকে তাকে বলা হয় কি? সাধারণ ধর্ম। কি বললাম, বোঝা গেল? যে ধর্মটা অনেকের মধ্যে থাকে তাকে কি বলে? সাধারণ সাধারণ। ধর্ম। হুম, এই হচ্ছে ব্যাপার। তাহলে শ্যামহ, এই যে ধর্ম, সেটা মেঘের মধ্যেও আছে আবার হাতির মধ্যেও আছে, তাই এটা হচ্ছে সাধারণ ধর্ম। যেমন সুন্দর, ওই সুন্দরটা মুখেতেও আছে চন্দ্রেতেও আছে, চন্দ্রটাও সুন্দর, মুখটাও সুন্দর। তাহলে সৌন্দর্যটা মুখের মধ্যেও আছে আবার চন্দ্রের মধ্যেও আছে, তাই সুন্দরটা হয়ে গেল সাধারণ ধর্ম। ঠিক আছে। তাহলে ঘন ইব শ্যামহ কি হবে? ঘনশ্যাম। ঘনশ্যাম। ঘনশ্যামহ, ঘন ইব শ্যামহ ঘনশ্যামহ। ধরো বলা হলো যে একটা ছেলে অনেক লম্বা, একটা ছেলে অনেক লম্বা, ওকে বলা হয় যে তুই তো পাহাড়ের মতো লম্বা। শৈল ইব উন্নতঃ কি হবে? শৈল ইব উন্নতঃ, শৈলোন্নত। শৈলোন্নতঃ। ধরো বলা হলো যে অগ্নিরিব উজ্জ্বলঃ কি হবে?
অগ্নিরিব উজ্জ্বলহ কি হবে? অগ্নি অগ্নি জলাহ জলহ অগ্নি উজ্জ্বলহ, অগ্নি উজ্জ্বলহ, ঠিক আছে। ধরো বলা হলো শঙ্খ ইব শ্বেতহ, শাঁখের মতো সাদা, শঙ্খের মতো সাদা কি হবে? শঙ্খ সংঘর্ষিত শঙ্খ শ্বেতহ, শঙ্খ ইব শ্বেতহ, শঙ্খ শ্বেতহ, ঠিক আছে, শঙ্খ শ্বেতহ। ধরো বলা হলো সমুদ্র ইব গভীরহ কি হবে? সমুদ্র গভীর। গভীরহ, ঠিক আছে। পদ্ম ইব কোমলহ কি হবে? পদ্ম পদ্ম কোমল, কমলহ এইরকম হচ্ছে উপমান কর্মধারয়ের সমাস। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ এইগুলো নিয়ে চিন্তা করতে হবে। এখানে এই যে ঘন, শৈল, অগ্নি, শঙ্খ, সমুদ্র, পদ্ম, এইগুলো সব উপমানবাচক শব্দ, সেই জন্য এটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। যদি এখানে আবার উপমেয়টা বসে যায়, সেটা আবার উপমেয় কর্মধারয় সমাসে চলে যাবে, ঠিক আছে। ওখানে যদি মানে উপমেয়বাচক শব্দ বসে যায়, সেখানে কিন্তু আবার সমাসটা হয়ে যাবে উপমেয়বাচক সমাস, মানে উপমেয় কর্মধারয় সমাস চলে যাবে, বা উপমিত কর্মধারয় সমাস বলাটাকে। অতএব এটা বুঝতে হবে, ঠিক আছে। হুম, ঠিক আছে, এটুকুই থাক।